বাংলাদেশের এই করুণ দৃশ্য দেখে বাংলাদেশিরা কাঁদে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এরকমের পরিস্থিতি কোনো দিন আগে হয়নি। এত ছোট ছোট বাচ্চারা, এত মায়ের বুক খালি হয়েছে যেটা চিন্তা করলেও গা কাঁপে। তার ভিতরে আমরা যারা ইউটিউবে চাকরি করি, তো আমাদের হচ্ছে কি চ্যানেলের মাধ্যমে এটা আমরা প্রকাশ করতে পারি। সবাই তো পারে না, তাই না? সবার তো আর চ্যানেল ইউজ করে না বা নাই। তো যেহেতু আমার হাতে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা। এই চ্যানেলের মাধ্যমে আমি আমার কষ্টগুলো প্রকাশ করি। হয়তো সেদিন আমি নিজেকে সামলাতে পারিনি, তাই আমার কষ্টগুলো ক্যামেরায় যখন বলতে নিয়েছি মনে করেছি আমার ভিউয়ার্সরা তো আমার সাথে আছে, তাদের সাথে আমি কেঁদেছি। ওটা কোনো নাটক ছিল না, ওটা কোনো অভিনয় ছিল না, ওটা ছিল আমার ভিতরের কষ্ট। আমি ফিল করেছি যে আমারও তো এরকম হতে পারতো, আমার বাচ্চাদেরও তো হতে পারতো, আল্লাহ মাফ করুন। ওই মায়েদের কথা মনে করে অনেক কান্না করেছি। আর দুই একটা দুষ্ট প্রকৃতির লোক যারা মানুষের ভিডিওতে যে এরকম বাজে কমেন্ট বলবো না, বলবো নির্বোধের মতো কমেন্ট করা, এদের করবি, এদেরকে আল্লাহ যদি মাফ করে। তো যেহেতু এটা একটা ইউটিউব চ্যানেল, প্রতিদিন তো ছুটি নেওয়া যায় না, সবারই কাজ চলতে আছে। দেখেন কোনো স্কুল, কলেজ, অফিস, আদালত কিছু বন্ধ নেই, সবাই কাজে যাচ্ছে, বাড়ি ফিরছে, খাওয়া দাওয়া করছে, তার ভিতরে সবাই কষ্টও পাচ্ছে। এটা না যে ইউটিউবে এসে একটা ভিডিও ছাড়লাম আমার কোনো ভিতরে কষ্ট নেই, আমি এগুলো ফিল করি না, আমি খুব খারাপ, এটা না। আমি অনেক মানুষের যে চ্যানেলে দেখেছি ভিডিও দিয়েছে, তাদেরকে অনেক গালি মন্দ করেছে। আসলে কি, যে কোনো জিনিসের কষ্ট নিয়ে আমরা কিন্তু সারাক্ষণ বসে থাকি না, তাহলে মানুষ পাগল হয়ে যাবে। সব কিছুই মানুষের চলে, কষ্টও চলে, তার ভিতরে সব কিছুই চলছে। খাওয়া দাওয়া, এই যে যারা যারা বড় বড় কথা বলছে, এটা কি কেউ খাওয়া দাওয়া বন্ধ করেছে? না, শুধুমাত্র খাওয়া বন্ধ করেছে ওই ব্যক্তিরা যাদের ঘটনা ঘটেছে, যাদের ছেলে মেয়ে চলে গিয়েছে। এমনও হয়েছে ছেলে চলে যাওয়ার পরে এক নারী, সে নিজেও মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে বাচ্চার শোকে। তো এটা তো যাদের ফ্যামিলিতে হয় তারা যে কষ্টটা পায়, বাইরের মানুষ ওই কষ্টটা পায় না, কিন্তু কিছুটা আঁচ করতে পারে, জাস্ট এই আর কি। আমরা শুধু কিছুটা আঁচ করতে পারি নিজেদের সন্তানের কথা চিন্তা করে, কিন্তু তারা যে কষ্টটা পায় সেটা কিন্তু আমরা পাই না, কেউই পাই না। এটাই সিস্টেম, এটাই প্রাকৃতিক নিয়ম, এভাবেই আমাদেরকে আমরা তৈরি হয়েছি, এভাবেই আমরা চলি। এজন্য প্লিজ এই যে ভিডিও যারা দিচ্ছে, বাজে কথা তাদের নামে বলবেন না, এই কারণে এটা তাদের পেশার থেকে প্রতিদিন ছুটি পাওয়া যায় না। তাহলে হয়েছে কি, আসলে যারা চ্যানেল না করেন তারা বোঝেন না, চ্যানেলগুলো না নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে কিন্তু একটু ভিডিও দিতে হয়, 2-4 দিন গেলে। অনেক সময় দেখা যায় অসুস্থ থাকার কারণে অনেক দিন ভিডিও দিতে পারি না। এভাবে যেমন আমি ইদানিং ভিডিও না দিতে দিতে আমার চ্যানেলের গ্রো আপ এত কমে গিয়েছে যে আমার চ্যানেলে এখন ভিউই হচ্ছে না। কারণ আমার ভিউয়ার্সরা মনে করে আমি আর চ্যানেলের সাথে বেশি নেই, সেই জন্য তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, তাই তারা আসে না, খুব কম আসে। তো এমনই হয়। সেই জন্য যে যার জায়গা থেকে বিচার করবেন, অন্য কি করলো না করলো সেটা দিয়ে আমাদের কারোই কিছু যাইবে আসবে না। যে যার মতোই থাকবেন। হ্যাঁ, দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে আপনার কটু কথাটা মানুষের অন্তরে যে লাগবে, যে লাগাটা অনেক সময় আল্লাহর দরবারে গিয়েও পৌঁছায়, কষ্ট ওগুলা আল্লাহ বুঝে, তখন সেটার পানি কিন্তু সে পেয়ে যায়। তো মাফ করে দিবেন সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমার চোখে অনেক ঘুম, তাকাইতে পারতেছে না। আফিফ নাস্তা শেষ করলো, এখন স্কুলে যাবে। স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, খাইছে। কালকে মুড়ি নিয়ে আসছিলাম, মুড়ি, দেশি মুড়ি। এই মুড়িটা একটু মজা লাগে। আমি বেশি একটা মুড়ি খাই না, আসিফ রাব্বু পছন্দ করে। সে দেখা যায় সকালে একটু মুড়ি বসে বসে খায়, একটু লাল চা বা কফি খায়, আবার একটু মুড়ি খায়, এরকম করে। আফিফ তো রেডি হইতেছে। আর আমি এই যে বাসা থেকে গাছ আনছিলাম, এখানে রাখছি এটার ভিতরে। আল্লাহ, আমার বাসার এই যে কি পরিমাণের আলো পড়ে, এই আলোতে ঘুমাইতে কারো ইচ্ছা করে বলো? আলো আর আলো, এই দেখ কি পরিমাণে আলো পড়ে। এই তো আলো, এরপরে আস্তে আস্তে গরম বাড়বে, আর রৌদ্র পড়বে আর গরম বাড়তে থাকবে। এখন তো রুম ঠান্ডা আছে, রাত্রবেলা আছে বেড গায়ে জ্বর উঠছিল আজকে,
মানে কালকে রাত্রে জ্বর উঠছিল, মেডিসিন খাওয়াই দিচ্ছে একটু আগে যে, এই আর কি। চা পানি দিলাম, চা খাবো, চা খেয়ে তারপরে একটু রান্না বান্না করবো। আসিফকে চা দিয়েছি, আসিফ চা পরোটা দিয়ে খাচ্ছে অল্প করে, বলে যে মা বেশি খাবো না, ওর গায়ে জ্বর, রাতে অনেক জ্বর উঠেছে, নিজেই বলেছে, বলে আমি আমি বলি কি খাবার খাও কালকে, বল কি না আমি খাবো না, আমার গায়ে জ্বর। আমি বলি কী বলো তুমি? তারপরে ঠিকই কপালে হাত দিয়ে দেখি পুড়ে যাচ্ছিল গা, তারপরে সাথে সাথে প্যারাসিটামল দিয়েছি, খেয়েছে। এরপরে রাতে খাবার তেমন খায়নি, একটু কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে সকালে উঠে এখন বলি খাবার, নাস্তা সাধলাম, তারপর অনেক কিছু সাধলাম, কিচ্ছু খাবে না, পরোটা দিয়ে একটু চা খেয়েছে, এরপর নাপা দিয়েছি। যাই হোক, এখন দুপুর 1টা বাজে, আফিফ স্কুল থেকে এসেছে, আফিফকে একটু আম কেটে দিচ্ছি। প্রতিদিন স্কুল থেকে আসলে একটা ফ্রুটস কেটে দিই, যেটাই যে সিজনে যেটা থাকে না কেন সেটাই। এবং আর ও খেতে যদি না চায়, অনেক ফ্রুটসও খায় না, তখন দেখা যায় ওকে আমি একটু জুস বানিয়ে দিই বা লেবুর শরবত দিই, ওইটা খেয়ে নেয়। তো এখন এটা আম কেটে দিচ্ছি, বলে তোমাকে একটু আম দিই, তুমি খাও না। তো ও আসলে ফল খাওয়ার ওইভাবে সময়ও পায় না, রাতে একটু পায়, তো ইদানিং রাতেও খেতে চায় না। তো বাচ্চাদের তো ফল খাওয়াতে হয়, ভিটামিনের জন্য সব ধরনের ফলই খেতে দিতে হয়, না চাইলেও দিতে হয়। এই জন্য আমি রিয়াদে বসে তো ওদের খুব ফল খাওয়াতাম। বাংলাদেশে এসে তো আপেল কমলা আমি বেশি একটা কিনি না, দেখা যায় আমের সিজনে আম, কাঁঠাল, তারপরে তরমুজ, পেয়ারা, লিচু, এই যেগুলো দেশি ফল আছে একটু হলেও খাওয়াই, এটা শরীরের জন্য খুবই উপকারী। যাই হোক, এখন কেটে দিচ্ছি। আর আসিফকেও বললাম তোমাকে একটু ম্যাঙ্গো কেটে দিই, বলে কি না আমি খাবো না, ইচ্ছা করে না। এই ছেলেটার যখন অসুখ হয় কিচ্ছু খেতে চায় না, এবং সে খুব চুপচাপ থাকে। আছে না অনেকে অসুখ হলে কীরকম করে, এইটা করে, সে না, একদম চুপচাপ থাকে, কেউ বুঝতেই পারে না যে এই ঘরে কারো অসুখ হয়েছে। আসিফ খুব সহ্য ধৈর্য ক্ষমতা অনেক, সহজে বলে না কিছু হলে। ও না বললে, আমি যদি ওকে খাবারের মানে ফোর্স না করতাম, তাহলে তো বলতেও না যে ওর জ্বর উঠেছে, আমি জানতেও পারতাম না। কিন্তু আমি যখন কপালে হাত দিয়ে দেখি কপালটা পড়ে যাচ্ছিল, আমার এত কান্না আসছিল, বলে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও, অনেক সুস্থ করে দাও আল্লাহ, এভাবে দিও না। খুব কষ্ট হয় আমার, আসলে আমার এই কষ্টগুলো আমি সহ্য করতে পারি না। তখন আমি একদম কীরকম জানি হয়ে যাই, মাঝে মাঝে আমার কিচ্ছু ভালো লাগে না, আমি শুধু আল্লাহকে বলি। তবে নিজেকে মেনটেন করি, আমি ভুলে যাই সব কিছু, আবার কারণ আমার তো বাঁচতে হবে, আমার আরও 2টা বাচ্চা আছে। আমি যদি বেশি হয়ে যাই তো আমি অসুস্থ হয়ে যাব, দেখা যাবে আমি সারাক্ষণ অসুস্থ থাকবো, তাহলে কে টেক কেয়ার করবে এদেরকে? সেই জন্য প্রতিদিন না হলেও 4-5 দিন পর পর আমি সোফাগুলো ঝাড়া মোছা করি, কারণ এগুলোতে ধুলা জমে। আমাকে একজনে বলেছিল সাদা না, এটা অ্যাশ কালার, বলে এই কালারের সোফা নিচ্ছ, বাসা তো একদম হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যত্নের উপরে আসলে সব কিছুই টিকে যায়। চেষ্টা করি সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকতে, যত্ন করতে। কষ্ট হয়, বডির অনেক কষ্ট হয়, তারপরেও আনন্দ নিয়ে কাজ করার সময় গুনগুন করি, অনেক কিছু চিন্তা করি, ভাবনা করি, ভালো লাগাগুলো, এবং জানি হয়তো কোনো দিন এটা হবে না, সেই জিনিস নিয়েও কল্পনা করি যে জীবনে যদি এইটা হয়, এইটা হবে, এই আনন্দগুলো নিয়েই বাঁচতে চাই। জানি না মানুষ কে কীভাবে বাঁচে, আমি আমার বাঁচার স্বপ্নগুলো একটু অন্য রকমের, সবারই অন্য রকমের, এক একজন এক এক রকমের, আমারটা হয়তো এক রকমের। যাই হোক, ফুলগুলোকেও একটু ছেড়ে দিচ্ছি, সেদিনকে ওয়াশ করেছিলাম, দেখলাম যে না, ওয়াশ করলে নষ্ট হয়ে যায়, এই জন্য ওয়াশ করবো না, সবসময় ঝেড়েই রাখতে হবে। এর মধ্যে আফিফ চলে এসেছে, কারণ আম্মা কল দিয়েছিল। আম্মা বলে যে তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি মাহিদের কাছে। মাহিদ আবার টিউশনে গিয়েছে, তো মাহিদ টিউশনে যাওয়ার পথে খাবারটা নামিয়ে দিয়ে গেল, ওই দিক থেকেই টিউশনে গেছে। আম্মা ওকে রিক্সায় উঠে মানে বললো যে রিক্সা করে তুমি চলে যাও, এমনিতেও সাইকেলেই টিউশনে যায়, তো রিক্সা নিয়েছে, যে তুমি তোমার ফুপির বাসায় খাবারটা নিচে যাও, আফিফ নিচে আসবে, ওকে একটু খাবারটা দিয়ে তুমি, কারণ ওর হাতে টাইম ছিল না, চলে যাও। তো আফিফ নিচে যেতেই গার্ডের কাছেই ও খাবার দিয়ে গেছে, আমাদের যে দারোয়ান, তো সে খাবারটা নিয়ে রওনা দিছে। তখন আফিফ লিফটে নিচে নেমেছে, তো উনি খাবারটা দিয়ে দিল, বললো তোমাদের বাসায় খাবার এসেছে। আসিফের জ্বর, কিছু খেতে পারে না, সেই জন্য তার নানু তার জন্য একটু পোলাও আর একটু
মুরগির কোরমা আর একটু মাংস পাঠিয়েছে যে এটা খাবে আসিফ। তার নানি তার জন্য জানটাও পারলে দিয়ে দিতে পারে, কারণ ও যখন বর্ন হয়েছে আমি তো বেশি বড় ছিলাম না, আমি ওকে পালতে পারতাম না, আমার মাই ওকে পালতো, যার জন্য আমার মা ওকে অনেক বেশি ভালোবাসে। দেখো নিচে কি পরিমাণ ধুলা, এগুলো হয়েছে কি আমি কিছু কিছু জিনিস ঝেড়েছি, ঝাড়ার কারণে ওই সব জায়গার থেকে অনেক ধুলা বের হয়েছে। উপরে যে স্লিং যেটা সিলিংয়ের ভিতরেও অনেক জায়গায় জায়গায় মাকড়সার বাসা টাসা ছোটো ছোটো থাকবেই, 4-5 দিন পরপরই হয়ে যায়। তো দেখা যায় 4-5 দিন পর পর তো ঝাড়া হয় না, দেখা যায় 10-15 দিন পর পর আমি ঝাড়ি। তো আজকে একটু ঝাড়া দিলাম, দেখলাম অনেক ময়লা বের হয়েছে। তো আসলে এগুলো না ঝাড়লে না আমার ভালো লাগে না, একটু কষ্ট হয়। অনেক সময় দেখা যায় এই ধুলাগুলা ভেতরে গেলে একটু অ্যাজমারও প্রবলেম হয়, তারপরেও ঝাড়ি আর কি। তো এই আর কি, এখন আমি আফিফকে খাবারটা দিয়ে দিই, কারণ আসিফকে জিজ্ঞাসা করেছিলাম, বলে যে আম্মু আমাকে এখন দিও না, পরে খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আফিফকে দিচ্ছি কারণ আফিফ তো খাবার খাবে, একটু রেস্ট নেবে, তারপরে টিউশনে চলে যাবে, এই জন্য ওকে 2টার ভিতরে খাবার দেওয়ার চেষ্টা করি। আর আজকে যখনই রান্না করতে নিয়েছিলাম ঠিক তখনই আম্মা কল দিয়েছে, দিয়ে বলে যে খাবার পাঠাচ্ছি, এই সাগর থাকলে সাগরকে দিয়ে পাঠাইতাম, সাগর জানি কোথায়, তো মাহিদ আবার টিউশনে যাবে, তো যে মাহিদকে বললাম যে তোমার ফুপ্পিকে একটু খাবারটা যাওয়ার সময় একটু নামাই দিয়ে দিও। তো এই জন্য মাহিদও বলো ঠিক আছে তাহলে একটু আগে আগে দিও, 4-5 মিনিট আগে গেলেই আমার টিউশনে সমস্যা হবে না। তো এরপরে তো খাবারটা নিচে আমি বলে দিয়েছি যে আফিফকে যদি নামতে দেরি হয় নিচে, কারণ মাহিদ বলে যে ফুপি আমি বাসার সামনে কল দিতে পারবো না, কিন্তু আমি ওই বাসার থেকে রওনা দিছি, এই হিসাব করে আফিফকে পাঠাইয়া দিও। তো আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমার হিসাবটা আগেইও চলে এসেছে। তো আমি তাও বলে দিয়েছিলাম যদি দেখো যে আফিফ নিচে যেতে যেতে দেরি হয় তুমি দেরি করবা না, তুমি তাহলে আমাদের যে কার্ড ওনার হাতে দিয়ে দিও, টিফিন মানে সোজা কথা খাবারের ইয়েটা উনি নিয়ে আসবে। বলে আচ্ছা ঠিক আছে। তো এই আর কি, তারপরে ও খাবার দিয়ে চলে গেল কারণ ওর তো আবার টাইম যায় পড়ার, এই জন্য। তো আফিফকে বললাম যে আফিফ তুমি খাও, আমি নামাজ পড়ে তারপর খাবো, আর আসিফও পরে খাবে, তো আমি আর আসিফ একসাথে খাবো। আর আসিফের আব্বু বাসায় নেই, সে সকালবেলা বের হয়েছে, একটু বাহিরে কাজ আছে সেখানে, আমার শ্বশুর বাসার ওখানে। তো সে দুপুরে আসে কিনা সন্দেহ, অনেক সময় দেখা যায় দুপুরে কিছু খায়ই না, সে না খেয়ে থাকে, ওই একটু লাল চাটা খায় হাবিজাবি, তারপরে দেখা যায় বাসায় এসে তারপরে খায়। এই জন্যই বাবার বাসা সবসময় সবার সৌভাগ্যে বাবার বাসা থাকে না, ঠিক আছে। তো যাই হোক, সে যেহেতু শ্বশুর শাশুড়ি না থাকলে বাবার বাড়ি বলতে কিছু থাকে না, সব কিছু ভাগ হয়ে যায়, তখন দেখা যায় যে চারটানি টানাটানি। আর আমারটা তো দেখলা তোমরা, আমার জিনিসের উপরে অন্য মানুষে ভাগ বসায়, আর আমি সেইখান থেকে থাকি, আমার হাজব্যান্ড থাকে সেখান থেকে সবচেয়ে দূরে। যাই হোক, একসময় বাবার বাড়ির জন্য অনেক কিছু করে, একসময় বাবার বাড়ি ঢুকতেও পারে না, এরকম একটা জিনিস। এদিকে আফিফ খাচ্ছে, তো আফিফকে জিজ্ঞাসা করলাম নানুর রান্না কেমন হয়েছে, বলে আম্মু খুব মজা হয়েছে। আসলেই আমার আম্মার রান্না অনেক মজা, আমার আম্মার রান্না মজা আমার কাছে এই জন্য যেহেতু আমার মা, আমার তো ভালো লাগবেই আমার মার রান্না, কিন্তু আসলে আমার মায়ের হাতের রান্না অনেক ভালো, খানদানি রান্না, সোজা কথা। আমার নানি অনেক সুন্দর রান্না করতো, আমার দাদিও অনেক সুন্দর রান্না করতো। আমার দাদি বলতে আমার আম্মার খালা, যে আমার আব্বার স্টেপ মাদার মাঝে, সে তার হাতে রান্না অনেক মজা ছিল। আর আমার নিজের দাদি রান্না কোনোদিন আমি খাইনি, কারণ সে অনেক আগের থেকেই তার একটা অসুখের মতো ছিল, যে হাত পা কাঁপতো, মাথা কাঁপতো। তো যাই হোক, সেজন্য সে কখনো রান্না বান্না করতে পারতো না। এরপরে আমরা খেতে বসেছি, আর আমি চেষ্টা করি আমার দাদি নানি আমার মা তাদের রান্নাটা আমার রান্নায় ঢেলে দিতে, এবং এমনকি আমার শাশুড়ির রান্নাটা, আমার শাশুড়ির হাতে রান্নাও অনেক মজা। আমার শাশুড়ি অনেক মজা করে রোস্ট রান্না করে, আমার শাশুড়ি অনেক মজা করে ইলিশ পোলাও রান্না করে। আর আমি আমার বিয়ের আগে কখনো সবজি খেতাম না, কখনো না। আমাকে আমার মা লাঠি নিয়ে খাওয়াতে বসতো, কারণ আমি খাওয়ায় এত অনীহা ছিল আমার, বাছা কয়েকটা খাবার খেতাম। তো আম্মা ভাত ঠিক মতো খেতাম না, তো আম্মা খুব রাগ করতো খুব, আর আম্মাকে প্রচুর ভয় পাইতাম।
কিন্তু শ্বশুরবাড়ি যখন গেলাম শাশুড়িকে ভয় পাচ্ছিলাম তখন তার থেকেও বেশি, কারণ তাকে তো নতুন নতুন পেয়েছি। তো দেখা যেত কি ভয়ে ভয়ে আমি সবজি খেতাম। সবজি যখন খাই তখন দেখি আল্লাহ এত মজা সবজি, সেই থেকে আমি সবজি খাওয়া শিখেছি ভয়ে ভয়ে। পরে দেখি কি অনেক মজা। আসলে আমার শ্বশুরবাড়ির সবজি করা হতো, যে কোনো শাক কীভাবে করা হতো আমি বলি। নারকেল, চিংড়ি মাছ আর একটু বোম্বাই মরিচ, এটা দিয়ে প্রায় সবজি মানে শাক রান্না মানে ভাজি করতো। আর এই ভাজিটা খেতে যে কতটা মজা, এটা একমাত্র ওই আমলে যদি কেউ থাকতো, খাওয়াতাম থাকে, সে টের পেত যে এত মজা। ওই জন্য আমি ট্রাই করি অনেক সময় আমার শাশুড়ির মতো রান্না করতে কিছুটা। আর মা তো আছেই, মা তো স্পেশাল সবারই থাকে। তারপরও আমি আমার শাশুড়ির প্রশংসা করি, কারণ হচ্ছে আমার শাশুড়ির রান্নাবান্না অনেক সুন্দর ছিল সেই জন্য। তো আমার শাশুড়ি, আমি জীবনে প্রথম কেক আমার শাশুড়ির কাছে দেখেছি, মানে আমার শাশুড়িরটাই দেখেছি সে কীভাবে কেক তৈরি করে। আমার মাও করতো, তো মারটা তো কখনো খেয়াল করতাম না, কারণ মায়ের বাসায় থাকলে মেয়েরা যা হয় কিছুই দেখে না। মা বা বাসায় যারা থাকে পানিটাও পর্যন্ত ঢেলে দেয় এরকম। কিন্তু শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ি একদিন কেক তৈরি করলো, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম এত সুন্দর কেক তৈরি করতে পারে সে, চকলেট তৈরি করতে পারতো, অনেক কিছু। আর কাবাব, কত স্টাইলের যে কাবাব বানাতে পারতো। তো যাই হোক, মারা গেছে, আল্লাহ তাদের জান্নাত দান করুন। অনেকেই শাশুড়িদের নামে বদনাম করে, শাশুড়ির এটা খারাপ। আমার শাশুড়ি যে দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না, আমাকে অনেক মন্দ বলতো, অনেক কিছু বলতো। বা একদিন তার চা ফেলে দিয়েছিলাম, আমার পিঠে জোরে একটা বাড়ি দিয়েছিল যে আমার কলিজায় ব্যথা পেয়েছিলাম। কিন্তু হয়েছে কি, মাও তো মারে, তাই না? উল্টাপাল্টা জায়গায় তো মায়েরটা লেগে যেতে পারে, ওইরকম একটা ব্যাপার। কিন্তু আমি বলবো তারপরও আমার শাশুড়ি অনেক ভালো। কিন্তু এই কথাটা অনেক মেয়েরা মাথায় রেখে দেয়, শাশুড়িদের নামে বদনাম করে, শাশুড়িরা কখনোই ভালো হয় না, এই সেই এরকম বলে। কিন্তু নিজেকে একদিন শাশুড়ির জায়গায় দাঁড়া করিয়ে দেখো যে শাশুড়িরা খারাপ না ভালো। কারণ যাদের ছেলে আছে তারা একদিন শাশুড়ি হবে। আমি বলবো, প্রাউডলি বলি, আমার শাশুড়ি তারপর অনেক ভালো। আর মা কি মারে না সন্তানদের? আমার মার হাতে মার খেতে খেতে তো আমি বড় হয়েছি, সেজন্য কি মার কোনো কিছু মনে রাখি? সেজন্য শাশুড়িরটাও মনে রাখা ঠিক না, এটা আসলে অনেকে বোঝে না। যাই হোক, ঠান্ডা পানি খাচ্ছি, তোমরা কিছু মনে করো না, কারণ এত কাজ করেছি গলা শুকিয়ে গিয়েছে। এরপরে আমি চিন্তা করলাম গাছগুলোতে একটু বিকেল আগেই পানিটা দিয়ে দিই, মানে বিকেল এখন মোটামুটি ধরা যায় 3:30 বাজে, গাছে পানি দিয়ে দিলাম। কারণ হচ্ছে গাছগুলোতে দেখা যাবে বিকেলে ভিডিও এডিট করতে থাকবো, খেয়াল করব না, গাছে পানি দেওয়া হবে না। আর মাগরিবের সময় আমি কখনো এই বাহিরে এসে দাঁড়াই না, আজানের সময়, ওই সময় দাঁড়াবা না তোমরাও কখনো। অনেক সময় ওই যে চলাফেরা করে তো জিনেরা, তখন দেখা যায় অনেক সময় ভর করে শরীরের ভেতরে, সেজন্য। যাই হোক, এই গাছটা এনেছিলাম বাসার থেকে, মালিহার লাগানো গাছ, আমি একটু ভেঙে ভেঙে এনেছিলাম, এখানে রেখে দিয়েছি, সুন্দর দেখায় সেজন্য। তো যাই হোক, আজকের ভিডিও এইটাই। আর মাইলস্টোনের সন্তান, মাইলস্টোন স্কুলের যত বাচ্চারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের জান্নাত দান করুন। আর যারা অসুস্থ তাদের আল্লাহ সুস্থতা দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, মা আসসালাম।